আমার নাম আলকা। সবাই আমাকে অনু বলে ডাকেন। আমার উভয় ছেলে বাড়িতে স্বামীর সামনে অনু বলেই ডাকেন। তাদের দাবি যে আমি কোনোভাবেই তাদের মা লাগি না, আমি তাদের সমবয়সী লাগি। অন্যদের সামনে অবশ্যই মা বলে ডাকেন। একটি গল্প রয়েছে আমার ছেলেদের সম্পর্কে, যা স্বামীর সামনে চলন্ত ট্রেনে দুই পুরুষ দ্বারা প্রেমের গল্প। আমি স্কুল পাস করেছি এবং কিছু মাসের মধ্যে একটি সরকারি অফিসে কাজ করা একজন ক্লার্কের সঙ্গে বিয়ে করে ফেললাম। যেমন সাধারণত সব মেয়েদের ক্ষেত্রেই হয়, বিয়ের আগে অনেক ছেলেদের এবং পুরুষদের সাথে আমার শরীরের খেলা হয়েছে। কিন্তু আমার ভাগ্যে ছিল না। আমি আমার একজন বন্ধুয়ের বাবাকে খুব পছন্দ করতাম এবং তার সঙ্গে প্রেম করার জন্য প্রস্তুত ছিলাম। একবার তাকে পুরো সুযোগ পেলাম, আমরা প্রায় 2 ঘন্টা একা একসাথে ছিলাম। কিন্তু তার সাহস হল না যে আমাকে প্রেম করতে পারে। আমার স্বামীর ভাগ্য কি নয়! প্রথম রাতেই 3 বার প্রেম করলাম। সত্যি বলছি, আমার স্বামী খুব আনন্দ দিয়েছিল। আমি আমার সব পুরানো প্রেমিককে ভুলে গেছি। বিয়ের 6 বছরের মধ্যে আমি গুপ্তাজির 2 ছেলেকে জন্ম দিলাম। দ্বিতীয় ছেলের জন্মের 1 বছরের মধ্যে আমার স্বামী বর বাবু হয়ে গেলেন। কিন্তু একই সময়ে স্থানান্তরও হল। একটি ছোট শহর থেকে আমরা লখনউ এসে গেলাম। আমি এবং আমার স্বামী উভয়ের জন্যই লখনউ একটি খুব বড় শহর ছিল। নতুন মানুষ, নতুন জায়গা। সেখানে একজন ব্যক্তি আমাদের অনেক সাহায্য করেছিল। এখানে বলে দিই, আমার স্বামী পীর ব্লু ডিতে বড় বাবু ছিলেন। সাহায্যকারী মানুষের নাম ছিল রাঘব। আমার স্বামী তার সাথে আগে অনেকবার মিলিত হয়েছিলেন, তাই তিনি রাঘবের সাহায্য নিয়েছিলেন। স্থানান্তরের পর গুপ্তাজি প্রথমবার লখনউ আসলে রাঘব তাকে নিজের বাড়িতে রেখেছিলেন। একটি সুন্দর সমাজে 3টি কামরার বাড়িও ভাড়ায় দিলেন। 1 মাসের পর গুপ্তাজি আমাদেরও লখনউ নিয়ে আসলেন। আমি রাঘব এবং তার পরিবারের সাথে প্রথমবারই দেখা করছিলাম, কিন্তু রাঘব আমাদের সঙ্গে এমন আচরণ করছিল যেন আমাদের কয়েক বছর ধরে জানতেন। তার স্ত্রীর নাম সঙ্গীতা, তিনি আমাকে খুব পছন্দ হলেন। আমি এই বিশ্বাসটি গম্ভীরভাবে নিলাম না যে রাঘবের যুবতী মেয়ে গীত আমার স্বামী দেবের সাথে বেশ মিশে গেছে। একদিন দুপুরে আমরা এবং সঙ্গীতা বাড়িতে একা ছিলাম। তিনি আমাকে 1 থেকে 1-2 বছর পাড়া ছিলেন। সঙ্গীতা, অনু, তুমি এত সুন্দর কেন, তবে তোমার শরীরের দিকে কেন দৃষ্টি দিচ্ছ না? যদি এমন চলতে থাকে তবে কয়েক মাসের মধ্যে তুমি আমার দিদি হয়ে যাবা। আমি বললাম, দিদি, যত পর্যন্ত বাচ্চারা হয়নি ততক্ষণ কেউ আমাকে দেখেনি। এখন 2টি বাচ্চা থাকার পর কে আমাদের দিকে তাকাবে? কিসের জন্য নিজের যুবকালীকে সংরক্ষণ করবে? সঙ্গীতা জানে না যে তুমি কত সুন্দর এবং মাধুর্যময়, কিন্তু তুমি এমন ঢিলেঢালা পোশাক পরিধান কর যে কেউ তোমার দিকে গতিবিধি করেনি। আমি চাইনি, কিন্তু সঙ্গীতা জিদ করে আমাকে একটি জিমে নিয়ে যাওয়ার জন্য। দুপুর 4 থেকে 5টার মধ্যে আমার বাচ্চাদের সঙ্গীতা নিজের মেয়ে গীত সামলাত এবং আমরা দুজন 1 ঘন্টা ব্যায়াম করতাম। আমি লক্ষ্য করলাম যে ব্যায়াম শেখার সময় সেখানে একজন প্রশিক্ষক আমাদের শরীরকে যেখানে সেখানে স্পর্শ করছিল। আমি সঙ্গীতার কাছে অভিযোগ করলাম। সঙ্গীতা বলল, স্পর্শ করলেই তাকে করতে দাও। আমাদেরও তো ভালো লাগে। যদি আমরা একটু ছাড় দেই তবে আমাদের প্রেমও করবে। দেখি না এই যুবক পুরুষটির শরীর কেমন সুন্দর, তোমার গুপ্তাজি খুবই সুন্দর যুবক। কিন্তু এভাবে যারা একাধিক মায়ের মতো 2টি বাচ্চাসহ, তাদের জন্য একটি মজবুত বুথের মতো পুরুষই খুশি করতে পারে। এসব কথা বলেই আসবে। আমি বললাম, চুপ থাকো। তুমিও প্রেম করতে চাও তো করো। আমি রাঘবকে কিছু বলবো না। তখন সে একটি কথা বলল যা আমি কখনো আশা করিনি। সঙ্গীতা তো বললে কিছু পরিবর্তন হবে না। তোমার রাঘব নিজে তার কাজের জন্য আমাকে বহু লোকের কাছে পাঠায়। অনু, আমি সত্যিই বলছি। সঙ্গীতার কথায় আমি রাগান্বিত হইনি। হ্যাঁ, এতটুকু হয়েছিল যে আমি প্রশিক্ষককে কখনো থামাইনি। সে ব্যায়াম শেখার অছিলায় শরীরকে স্পর্শ করতে থাকে। কিন্তু সে আমাদের মধ্যে কারোর সাথেই প্রেম করার কথা বলেনি। 3 মাস চলে যেতে আমি আমার শরীরে নিজে বেশ পরিণত হতে লাগলাম। আমরা সেখানে 3 মাস আরও প্রশিক্ষণ নিয়েছিলাম, তারপর বাড়িতেই ব্যায়াম শুরু করে দিলাম। গুপ্তাজি বলাতে শুরু করলেন যে আমার সঙ্গে প্রেমে এখন তাদের যে আনন্দ আসে সেটা আগে কখনোই আসেনি। প্রথমে কখনো না আসা সেই সময় আমি এক বিষয়ে আস্থাবান ও প্রসন্ন হচ্ছি। রাঘব আমার বাড়িতে আসায়ও অনেক বেড়ে গেছে। আগে আমার জন্য শিশুদের জন্য উপহার আনত, কিন্তু এখন অনেক ইচ্ছে পেয়েছি উপহার আনতে। এবং সে সেটা দ্রুত করার চেষ্টা করছে। কিন্তু সে একবারও আমার প্রতি প্রেমের অভিব্যক্তি প্রকাশ করেনি, না সে কখনো আমাকে স্পর্শ করার চেষ্টা করেছে।
হোলি উৎসবে শুধু কালো রং লাগানোর সময় আমি দেখেছিলাম গীতা গুপ্তাজির প্রতি অনেক ভালোবাসা দিয়ে রং লাগাচ্ছে। আমি কিছুটা পৃথক হয়ে গিয়েছিলাম। আমি গুপ্তাজি অথবা গীতা অথবা সঙ্গীতার সঙ্গে এই বিষয়ে কিছুই বলিনি। আমার মনে হয়েছিল গুপ্তাজি এবং গীতা সম্ভবত প্রেমে পড়ে গেছেন। রাতে আমি গুপ্তাজির সঙ্গে কিছুই বলিনি, কিন্তু যখন সে আমাকে প্রেম করছিল তখন আমি স্থির করেছিলাম যে প্রথম সুযোগ পেলেই রাঘব অথবা অন্য কাউকের সঙ্গে প্রেম করব। আমাকে দ্বিতীয় পুরুষের প্রয়োজন অনুভব হতে শুরু করেছিল। তখন পর্যন্ত আমার এবং সঙ্গীতার বন্ধুত্ব 2 বছর চলে গিয়েছিল। সঙ্গীতা কখনো আমাকে তার জিমের ট্রেনার অথবা অন্য কারো সঙ্গে প্রেম করার কথা বলেনি, কিন্তু সে প্রায়ই অন্যের সঙ্গে প্রেমের কাহিনী শুনতে বেশ উপভোগ করত। সঙ্গীতার মতে সে বিয়ের আগে 2 জনের সঙ্গে এবং পরে আরও 2 জন পুরুষের সঙ্গে প্রেম করেছে এবং তার স্বামী রাঘব সব কিছু জানত। হোলির 2 মাস পর একটি অন্ধকার দিন গুপ্তাজি বললেন যে তার ছুটি মঞ্জুর হয়েছে। তিনি বললেন যে আগামী সপ্তাহে আমরা প্রথমে গুয়াহাটি যাব এবং পরে দার্জিলিং। 2 দিন পর কিভাবে তিনি আমার সঙ্গে শ্বশুরাল যান তার কোনো খবরই আমাকে দেয়নি। রাতে আমি জিজ্ঞেস করলাম, গুপ্তাজি, এই সফরে কি শুধু আমরা দুজনই যাব? শিশুদের বাবার সঙ্গে থাকছে। আমি খুব জোরই শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে। কিন্তু গুপ্তাজি তার জিদে অন রইলেন। পরবর্তী শনিবার সকালে আমরা নতুন দিল্লি পৌঁছলাম এবং দুপুর 2:00টায় একটি ট্রেনের কামরায় ঢুকলাম। গ্রীষ্মের মাস ছিল, কিন্তু কামরায় ঢুকতেই আমার পুরো দেহ প্রায় গরম হয়ে গেল। আমি আগে বহুবার ট্রেনে বসেছি, কিন্তু সেদিন যে কামরায় ছিলাম সেখানে আগে কখনো বসিনি। আমার আসনে বসে সামনে একটি আসন খালি ছিল। গুপ্তাজি বললেন, আমরা রাজধানী এক্সপ্রেসে বসেছি। তিনি আরও বললেন, এটি সবচেয়ে দামি ট্রেন। আমি বললাম, আমি এত খরচ করার প্রয়োজন কি? গুপ্তা, যেখানে অন্য ট্রেন 4:00 থেকে 4:02 ঘণ্টা সময় নেবে, এই ট্রেন আমাদের 2-6 ঘণ্টায় পৌঁছে দেবে। সত্যি বলছি, এটি সত্যিই ভাল লাগবে। আমি তখনই ভালো লাগবে যখন আমি বেঁচে থাকব। এই ঠান্ডায় আমি তো মারা যাব। আমি বলা শুরু করছিলাম যখন পর্দা সরিয়ে 2 জন যুবক ভেতরে ঢুকল। একজন উপরের বেড থেকে একটি কম্বল কেটে নিয়ে আমার উপর ঢেকেছিল। সে বলল, ম্যাডাম, ভয় পাবেন না। আমরা আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি। এটি আপনার জন্য, কম্বল জড়িয়ে নিন। অল্প সময়ের মধ্যেই আপনি গরম হয়ে যাবেন। 2 যুবক সামনে বসা বিছানায় বসে গেল এবং ট্রেন চলতে শুরু করল। গুপ্তাজি, আপনি 2 জন আরও কিছু সময়ে আসলে আপনার ট্রেন চলে যেত। এক যুবক বলল, আমাদের ভাগ্য এত খারাপ নয় যে আপনি 2 জনের মতো সুন্দর জুটির সঙ্গে সময় কাটানোর সুযোগ ছেড়ে দেব। আমরা গুয়াহাটি যাচ্ছি। আপনি 2 জন গুপ্তাজি, আমরাও গুয়াহাটি যাচ্ছি। দ্বিতীয় যুবক বলল, এটা ভালো, এই যাত্রা মজাদার হবে। গুপ্তাজি লক্ষ্য করলেন, কিন্তু না জানার কারণে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে দ্বিতীয় যুবক আমাকে লক্ষ্য করে সংকেত দিয়েছিল। আমি মনে মনে বলেছিলাম, যদি তোমাদের মধ্যে সাহস থাকে, তবে আমি আমার স্বামীর সামনে তোমাদের সঙ্গে চলন্ত ট্রেনে প্রেম করতে প্রস্তুত আছি। আমি লক্ষ্য করলাম, একজন 2.5 থেকে 2.6 বছরের এবং অন্যজন 2.8 থেকে 3.0 বছরের ছিল। 2 জনের শরীর আকর্ষণীয় ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ গুপ্তাজির মতো সুন্দর ছিল না এবং না রাঘবের মতো ভালো, কিন্তু সোনালি ছিল। আমার সাথে ছিল 2 ছেলে ছিলেন। তারা বেশ ভালো লাগছিল, প্রায় একে অপরের সাথে কথা বলছিলেন। তারা সিল্কের পাঞ্জাবি পরা ছিল এবং তাদের গতে সোনালি মালা ছিল। 2 হাতেই 5টি করে আংটি পরা ছিল। তারা তাদের বড় একটি সুটকেস পার্কের নিচে রেখেছিল এবং একটি করে ব্রিফকেস পাশে চাপিয়ে রাখে। তারা আমাদের সামনে বসেছিল, স্পষ্ট দেখা যাচ্ছিল যে তারা খুব ধনী। আমি নীরবে বসেছিলাম এবং শুনছিলাম। তারা গুপ্তজিকে কথায় ব্যস্ত রেখেছিল। গুপ্তজি থেকে তারা সমস্ত তথ্য সংগ্রহ করে নিয়েছিল, যে আমরা কোথায় থাকি, গুপ্তজি কোথায় কাজ করেন ইত্যাদি। নিজেদের সম্পর্কে তারা বলেছিল যে তারা সুপারি ব্যবসা করেন এবং উত্তরাঞ্চলের রাজ্যে সুপারি সরবরাহ করে। প্রতি মাসে কমপক্ষে 2 বার দিল্লিতে আসেন, নতুন অর্ডার নেন এবং পুরানো বকেয়া আদায় করেন। তারা বলেছিল যে তারা 2 ভাই। বড় ভাইয়ের নাম শিবপাল এবং ছোট ভাইয়ের নাম ভূষণ। তাদের মধ্যে আমার বড় ভাই শিবপালের প্রতি বেশি আকর্ষণ হল। ওয়েটার প্রথমে আমাদের 4 জনকে পানির বোতল দিয়েছিল। ওয়েটার চায়ের ট্রে নিয়ে এলে তারা আমাদের জন্য চা তৈরি করেনি। চায়ের কাপ আমার হাতে ধরার সময় ছোট ভাই আমার আঙুলগুলো চেপে ধরেছিল। আমি হাসছিলাম না, আমার মুখশ্রী পরিবর্তিত হল। আমরা চা পান করলাম। আমাকে বাথরুম লাগছিল। আমি আস্তে করে গুপ্তজিকে বললাম। আমরা 2 জন নিজেদের সিট থেকে উঠে দাঁড়ালাম।
গুপ্তজি প্রথমে পর্দা সরিয়ে বাইরে গেলেন। সাথে সাথে ছোট ভাই আমার হাত চেপে ধরল। তুমি অনেক সুন্দর। আমি হাত জড়ানো ঠেলে বেরিয়ে পড়লাম। আমার গুপ্তজিকে কোনো অভিযোগ ছিল না। 1-0 মিনিট পর আমরা ফিরে এলাম। ফিরে আসার সময় আমি তাদের থেকে দূরেই ছিলাম। ট্রেনটি চালু হওয়ার 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন আমি আর ঠান্ডা অনুভব করছিলাম না। আমি কম্বলটা সরিয়ে দিয়েছিলাম। তারা ফের গুপ্তজিকে কথায় ঝাঁপিয়ে পড়েছিল। শিবপাল বলল, আপনার মতো সরকারি অফিসে কাজ করা অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। সত্যি বলুন গুপ্তজি, এই রাজধানী ট্রেনে গুয়াহাটি আসা যাওয়ার খরচ, 1 সপ্তাহের ভালো হোটেলে থাকার খরচ আপনি নিজের বেতনের টাকায় পাল্টাতে পারবেন না। তাহলে কে আপনার খরচ বহন করছে? গুপ্তজি অনেক বলার পরেও বললেন যে তিনি নিজের টাকা দিয়ে সব খরচ বহন করছেন, কিন্তু তারা বিশ্বাস করতে চাইলেন না। ভূষণ বলল, ঠিক আছে, আপনি বলতে চাইলে বলবেন না, কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি যে আপনার ছুটির পুরো খরচের দায়িত্ব নিশ্চয়ই কোনো ঠিকাদারই নিচ্ছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই মানুষটি আপনার উপর কমপক্ষে 2,000 টাকার খরচ কেন করছে? জানা ট্রেনের টিকেটের টাকা বা হোটেলের খরচের ব্যবস্থা গুপ্তজি নিজেই করেছেন কিনা, অথবা রাঘব অথবা অন্য কোনো ঠিকাদার? গুপ্তজি সোজা জবাব দেননি। কথা ফের ধনবৃত্তি উপার্জনের পদ্ধতিতে ফিরে আসে। গুপ্তজি, আমরাও অনেক পড়াশোনা করি, কঠোর পরিশ্রম করি, কিন্তু কিছু লোক বাদ দিলে বাকি সবাই গরিবই থাকে কি? শিবপাল বলল, পড়াশোনা করা গুরুত্বপূর্ণ, কিন্তু সফল হতে হলে আরও কিছু প্রয়োজন কি? শিবপাল আমার দিকে তাকিয়ে বলল। আমি নীরব থাকতে চাইছিলাম না। পড়াশোনা ও পরিশ্রম ছাড়া আর কি দরকার? শিবপাল বলল, ভালো ভাগ্য, এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ হল সঠিক সময়ে সুযোগের পূর্ণ উপকার পাওয়া গিয়ে। ভালো ভাগ্য তো আমাদের বুঝতে পারলাম, কিন্তু সুযোগ কাজে লাগানো বলতে কি বোঝাচ্ছেন? আমি বললাম। 2 ভাই একে অপরের দিকে তাকালেন। ভূষণ বলল, ম্যাডাম, আপনি নিশ্চয়ই সবসময় শাড়ি পরিধান করেন। আপনি জানেন যে সারাদিনে সেকেন্ডে একবার আপনার আঁচল আপনার কাঁধ এবং বুক থেকে সরে যায়। আমরা আপনাকে 500 দেব, তবুও আপনি সুযোগ কাজে লাগাচ্ছেন না। আমাদের বাড়ির কোনো মহিলা হলে, গুপ্তজি একবার বললে, আঁচল পরে গিয়ে 500 নিয়ে নিত। কথা সত্যি ছিল। আঁচল এমনই বারবার উপর থেকে হরহর করে পড়ে কি? শিবপাল বলল, চলেন আমরা আপনাকে আরেকটি সুযোগ দিই। 500 নয়, 1000 দেবগু। আঁচলকে নিচে ফেলতে দিন ঘে। 1000 ছোট পরিমাণ নয়, শিশুদের পুরো মাসের দুধের খরচের চেয়ে বেশি। আমি গুপ্তজিকে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম। তিনি না বললেন না, না অতিক্রম করলেন। আমি আঁচলে হাত লাগালাম না, দেহটাকে একটু নড়ে উঠালাম এবং আঁচল নিচে পড়ল। 2 ভাই আমাকে দেখছিল। আমি তাদের সামনে প্রথমবার হাসলাম। আমি মনে করি এই প্রথমবারেই আপনাদের দেখছি। ভূষণ বলল, এটা সত্য নয় গি? ঘরে স্ত্রী, বোন, ভাইপো এবং মন আছে। বাইরে থাকলে অনেক দিন এমন হয় না যখন আমাদের সাথে মহিলা না থাকে গু। গত পুরো রাত একু। আরও তো আমরা 2 জন ভাইদের সঙ্গে ছিলাম স্টেশনের জন্য বেরোনোর আগে, এমনকি 2 জনের মধ্যে একজন কলেজের ছাত্রীকেও আমরা ভালোবাসা জানিয়েছিলাম। আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে গুপ্তাজি আমাকে ছেড়ে দেন তো দেন, কিন্তু এই 2 জন যদি হিম্মত করে তাহলে আমি চলন্ত ট্রেনের স্বামীর সামনে ভালোবাসা জানিয়ে দেব। শিবপাল আমার হাতে 1000 টাকা রাখল। তারা 2 জন আমাদের সঙ্গে খেলতে শুরু করল। আমিও এই খেলায় মজা পেতে শুরু করেছিলাম। আমার কথা শুনে ভূষণ আমাকে দেখিয়ে তার ব্রিফকেস খুলল। ব্রিফকেসে নোটের বান্ডেল ছিলই, তাতে কিছু জাগাজিনের মতো বইও ছিল। সে একটি বই বের করে গুপ্তাজিকে দিল। শিবপাল, তোমাদের 2 জনকে একটি রাজের কথা বলি। আপনারা কেউ কাউকে বললে তাড়াতাড়ি কেউ বিশ্বাস করবে না। আমি কোনো রাজ্যের কথা বুঝতে পারছি না। ভাইয়ের বিয়ে আমাদের 5 বছর আগে হলো। যেমন আনুজি আপনাদের দেখে আমরা 2 জনই পাগল হয়ে যাচ্ছি, তেমন করে আমি ভাবিকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম। পিয়ার বিয়ের 3 বছর আগে থেকে আমরা 2 জনেই মিলে কোনো কাউকে ভালোবাসি। ভূষণকে যে মেয়েটি ভালোবাসা হয়েছে তা একটাই ছিল, কিন্তু সে আমাদের 2 জনকেই খুশি করত। আমাদের মা এবং অন্য মহিলারা অনেক প্রতারণা করেছে, কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আমরা আমাদের গৃহবধূকে একসাথে ভালোবাসব। আমরা 2 জন তার কথা শুনছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে তারা যা বলছে সব মিথ্যা বলছে। শিবপাল, গুপ্তজি, আনু, আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনাদের আমাদের কথা বিশ্বাস হচ্ছে না। হাত কঙ্গনকে আরসি কি, চলুন আপনাদের জন্য হাতি নিয়ে এসেছি। আপনাদের যতদিন থাকতে ইচ্ছা আমাদের সাথে থাকুন। শিবপাল, শুধু আমাদের গৃহবধূই নয়, অন্যদের সাথে থাকবে। 3টি মহিলা এবং আমরা 3 জন পুরুষ। আমি আপনাদের 2 জনকে পাগল দেখছি। বেটার ভিতরে এসে খালি সুপের কাটোরা নিয়ে গেল, কিন্তু কিছু সময় পরে খাবার নিয়ে এল।
এক ভাই বেটারকে 200 দিল এবং বেটার আমাদের সবকিছু খাওয়াতে চেয়েছিল। খাওয়ার পরে আমরা আইসক্রিমও খেলাম। আইসক্রিম খাওয়ার পরে আমি কম্বলটা সরিয়ে রেখে দাঁড়িয়ে একা বাইরে বাথরুমে গিয়ে ফিরলাম। শিবপাল আমাদের রাতে বিঘ্ন করতে দেবে না। আমি গুপ্তজির দিকে তাকালাম। আমি বুঝতে পারলাম যখন আমি বাইরে গিয়েছিলাম তখন নিশ্চয়ই এই দুই ভাই গুপ্তজির সাথে কোনো চুক্তি করেছে। আমার টাকা বা অন্য কিছু দরকার ছিল না। আমার চোখের সামনে গীতার আচরণ বারবার ভাসছিল। শিবপাল, গুপ্তজি গুয়াহাটিতে আপনাদের ঘরেই থাকবেন। গুয়াহাটির থেকে আপনি দার্জিলিং যাবেন, কিন্তু আনু আপনার সাথে যাবে না। আনু আমাদের সাথে থাকবে এবং আপনার সাথে আমাদের বোনও যাবে না। সে আপনার গৃহবধূর মতো থাকবে। ফিরে আসার সময় আনুকে নিয়ে যাবেন। শিবপালের বাড়িতে থাকার কোনো সমস্যা নেই। তিনজন দেখলেন যে আমার শরীরে সাদা ঘন রসের স্তর আছে। তারা তিনজন দেখতে থাকল এবং আমি সবরা ভিতরে নিয়ে নিলাম। আমি হাসলাম। শেষে তিনজন সকাল 5:00টার পর ঘুমালো, কিন্তু আমি ঘুমাতে পারলাম না। আমি ভাবতে থাকলাম, আমি এত বেসন কিভাবে হয়ে গেলাম। অনেক চিন্তা করার পরে ওই ফলাফলেই পৌঁছালাম যে গীতা এবং গুপ্তজির ভালোবাসা তো একটি। আমি নিজেই অনেক বেতাব। ম্যাডাম, চা নেবেন না কফি? হঠাৎ আওয়াজ শুনে আমি দেখলাম রাতের সেই আগন্তুক আবার ও থার্মস নিয়ে দাঁড়িয়েছিল। আমি পাশে দেখলাম শিবপাল এক কম্বল ওড়ানো অবস্থায় ঘুমাচ্ছিল। আমি নিজেও কম্বল দিয়ে ঢেকে রাখছিলাম। আমি কম্বলটা ঝাঁকে ফেললাম। গুয়াহাটি পৌঁছানোর পর শিবপাল আমাকে এবং গুপ্তজিকে তার নিজের বাড়িতে রেখেছিল। গুপ্তজি শিবপালের বোনকে তার গৃহবধূ মনে করে 9 দিন ধরে ভালোবাসা দেখিয়েছিল। রাতে আমাকে ভালোবাসার সময় শিবপাল এবং ভূষণ জিজ্ঞেস করেছে কেন সে সমস্ত টাকা ফেরত দিয়েছে। আমি বললাম, আমি শুধুমাত্র একজন ভালো মানুষ চাই, অর্থ বা দৌলত নয়। 1 দিন পরে বাড়ি ফিরলে আমি বললাম, গুপ্তজি, আমি আপনার গৃহবধূ, আমি কোনো বাজারের পণ্য নই। তাদের যে কোনো টাকা ছিল আমি সেগুলো তাদের ফিরিয়ে দিয়েছি।